আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে ভেক্টরের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাস আমরা যেটা নিয়েছিলাম সেই ক্লাসে আমরা ভেক্টরের একেবারে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ধাপে ধাপে সামনের দিকে আগাবো। সো আমাদের আগেই বলে নিই, আজকের ক্লাসটা বলতে পারো অন্যতম বোরিং একটা ক্লাস। তার রিজন হচ্ছে আজকে আমরা পড়বো হচ্ছে অনেকগুলো সংজ্ঞা। সো আমাদের ভেক্টর সম্পর্কে তো আমরা জানলাম, ভেক্টরের যে সংজ্ঞাগুলো আছে এগুলো থেকে আমাদের বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন হয় আর প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন হয়। ওই কারণে এই সংজ্ঞাগুলো একটু বুঝে শুনে জানাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর 2 নাম্বার কথা হচ্ছে আমাদের, তুমি যে সংজ্ঞাগুলো এখানে দেখতে পাচ্ছ আসলে এর বাইরেও আরও সংজ্ঞা আছে যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো নর্মালি তুমি কোনো একটা বই পড়তে গেলে একটা বইতে সব ধরনের সংজ্ঞা পাবা না। আমি এখানে সব বই মিলে যত ধরনের সংজ্ঞা আছে সবগুলো তোমাকে এখানে আলোচনা করব। সো আসো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। সো প্রথমত আসি, বিভিন্ন ধরনের ভেক্টরের মধ্যে আমরা প্রথমে একটা একটা করে আসি। প্রথমে আমরা দুইটা আলোচনা করবো, একটা হচ্ছে স্বাধীন ভেক্টর আর একটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর কি? এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমি একসাথে আলোচনা করব। সো আসো সহজে একটু করে বলি। প্রথমে তোমাকে যদি আমি একটা ক্লিয়ার করি, মনে করো আমি একটা ভেক্টর রাখলাম, বললাম যে এটা হচ্ছে আমার একটা ভেক্টর, এই ভেক্টরের নাম হচ্ছে এ ভেক্টর। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, এ ভেক্টর যেটা তুমি দেখতে পাচ্ছ এই ভেক্টরটা কোথায়? তাহলে তুমি নিশ্চয়ই আমাকে আনসার দিবা, ভাইয়া এ ভেক্টরটা ঠিক এই জায়গায় আছে। এর মানে সহজ কথায় বলতে পারি, আমরা এভাবে মনে রাখবো, একটা ভেক্টর কোথায় থাকে, ওই ভেক্টরের পা যেখানে থাকে সে সেখানেই থাকে। যেমন আমি এখানে দাঁড়ায় আছি, তোমাকে যদি জিজ্ঞেস করি আমি কোথায়, তুমি আনসার দিবা আমার পা যেখানে আমি সেখানে। তাহলে ভেরি সিম্পল, কোন একটা ভেক্টর কোন জায়গায় আছে সেটা আমি নির্ধারণ করব হচ্ছে কোন পয়েন্টে আমি তাকে রাখলাম সেটা দিয়ে, যাকে আমরা তার পাদবিন্দু বা পা বলি। তাহলে সহজ কথায় যদি আমরা বলি, তাহলে স্বাধীন এবং সীমাবদ্ধ নাম দুইটার মধ্যে খেয়াল করো, একটার নাম হচ্ছে স্বাধীন, আরেকটার নাম হচ্ছে সীমাবদ্ধ। তাহলে আমি যদি ইন জেনারেলি চিন্তা করি, স্বাধীন মানে কি, যে ইচ্ছা মতো চলতে পারে, আর সীমাবদ্ধ মানে কি, যার একটা সীমাবদ্ধতা আছে। তাহলে ভেরি সিম্পল, একটা ভেক্টরকে যদি তুমি বলো যে ভাইয়া আমি একটা ভেক্টরকে আটকাই রাখতে চাই, তাহলে তুমি কাকে আটকাবা? তুমি তার যে পা, ওই পাকে আটকাবা। তাহলে আমি সহজ কথায় বলতে পারি কি, আমরা মনে করো দুইটা ভেক্টর নিলাম, একটা ভেক্টর হচ্ছে মনে করো আমাদের এই ভেক্টরটা, আরেকটা ভেক্টর হচ্ছে মনে করো এই ভেক্টরটা। এখন এই যে ভেক্টরটা, প্রথম ভেক্টরটা, এই প্রথম ভেক্টরের যে পা, এই পাটা কোন জায়গায় থাকবে সেটা আমি ফিক্স করে দিব। যেমন আমি বললাম যে এই বিন্দুটা হচ্ছে 2,3 বিন্দু। এর মানে আমি এটাকে নির্ধারিত করে দিলাম ও 2,3 বিন্দুতে থাকবে। এর মানে ওকে তুমি 2,3 ছাড়া অন্য কোথাও বসাতে পারবা না। তাহলে আমি বলতে পারছি ওর যে পাটা, এই পাটা কি হয়ে গেছে ভাইয়া, ফিক্সড হয়ে গেছে। যেহেতু আমাদের ফিক্সড হয়ে গেছে, ও কি আর নাড়াচাড়া করতে পারবে? পারবে না। অতএব এই ভেক্টরটার নাম হচ্ছে ভাইয়া কি, সীমাবদ্ধ ভেক্টর। আর এখন যদি আমি বলি, এই যে ভেক্টরটা, এই ভেক্টরের পাটা আমি নির্দিষ্ট করে কোনো কিছু বলি নেই। এর মানে এই ভেক্টরের পা তুমি যেখানে ইচ্ছে ওইখানে নিতে পারবা। আর তোমাদেরকে গত ক্লাসে ভাই একটা কথা বলেছিলাম, কোনো একটা ভেক্টরকে যদি তুমি মান এবং দিক ঠিক রাখো, তাহলে তাকে যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারবা। তাহলে মুভ করতে পারবা না কখন, যদি তার পাটা ফিক্সড থাকে। তাহলে এটার পা ফিক্স করা আছে, অতএব তুমি এটাকে এখানে রাখতে বাধ্য। আর এটার পাটা ফিক্স করা নাই, এর মানে তুমি যেখানে ইচ্ছা তাকে সেখানেই রাখতে পারবা। তাহলে আমি সহজ কথায় কি বলতে পারি, স্বাধীন ভেক্টর কাকে বলে? যেই ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট নয় তাকে স্বাধীন ভেক্টর বলে। তাহলে স্বাধীন ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের, যে ভেক্টরের পাদবিন্দু, যেই ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট নয়, যে ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট নয় তাকে স্বাধীন ভেক্টর বলে। আর সীমাবদ্ধ মানে কি, যে ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট, যে ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট, পাদবিন্দু সুনির্দিষ্ট তাকে আমরা বলি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। একটু বুঝে শুনে করবা, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা নাম দেখে বুঝতে পারলাম, স্বাধীন মান হচ্ছে তাকে ইচ্ছা মতো নাড়াচাড়া করা যায়, আর সীমাবদ্ধ মান হচ্ছে তাকে ইচ্ছা মতো নাড়াচাড়া করা যায় না, সে কোনো একটা জায়গায় ফিক্স থাকে। তাহলে আমরা সংজ্ঞায় কি বলবো বলো তো, যে ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট তাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর, আর যার পাদবিন্দু সুনির্দিষ্ট না তার নাম হচ্ছে স্বাধীন ভেক্টর। তাহলে আমরা আশা করি অলরেডি দুইটা ভেক্টর জেনে গেলাম, একটার নাম হচ্ছে ভাইয়া স্বাধীন ভেক্টর, আর আরেকটা ভেক্টরের নাম আমরা জানলাম হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে অলরেডি আমাদের দুইটা ভেক্টর শেষ। এবার আমরা আমাদের বোর্ডের পরেরগুলোতে যাব। পরেরগুলোতে যাওয়ার সময় আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এখানে সদৃশ
বিসদৃশ, সমান, বিপরীত, এই চারটাকে আমরা একসাথে পড়ব। তো এই চারটাকে একসাথে পড়ার জন্য তোমাকে আমি আমার সিস্টেমে পড়াই, তোমরা আগে একটু এইদিকে ভালো করে খেয়াল করবা। আমি একটু এই যে এদেরকে 4 ভাগে ভাগ করে ফেলি। তো 4 ভাগে ভাগ করার সময় আমি একটা কাজ করি, এখানে একটু ফাঁকা জায়গা রাখি, তোমরাও এটা এঁকে নিতে হবে। একটু খেয়াল করো, আমি কিছু এক্সাম্পল দিই। সো প্রথমত ভাইয়া আমি যদি তোমাকে বলি, একটু খেয়াল করে দেখো, মনে করো এই জায়গায় একটা ভেক্টর আছে, এটার নাম হচ্ছে এ ভেক্টর, আর এই জায়গায় আরেকটা ভেক্টর আছে, এটার নাম হচ্ছে ভি ভেক্টর। একইভাবে আমরা সমান করে আঁকি, এটার নাম হচ্ছে বি ভেক্টর। এবার আসো, এই জায়গায় একটা ভেক্টর আছে, তার নাম হচ্ছে এ ভেক্টর, এই জায়গায় একটা ভেক্টর আছে, তার নাম হচ্ছে বি ভেক্টর। এবার এই জায়গায় একটা ভেক্টর দিলাম, তার নাম হচ্ছে এ ভেক্টর, এই জায়গায় একটা ভেক্টর দিলাম, তার নাম হচ্ছে বি ভেক্টর, এই জায়গায় একটা ভেক্টর দিলাম, তার নাম হচ্ছে ভাইয়া এ ভেক্টর, আর এই জায়গায় একটা ভেক্টর দিলাম, তার নাম হচ্ছে বি ভেক্টর। এখন এদের পরিচয় নিয়ে তুমি একটু করে কথা বলো আমাকে। প্রথমত তুমি খেয়াল করলে দেখবা, আমি এখানে 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 যে দুইটা করে ভেক্টর দিয়েছি, এদের সবার একটা কমন বৈশিষ্ট্য আছে, কি বলতো? এই সব জায়গায় ভেক্টরগুলো কেমন? সমান্তরাল। তাহলে আমি একটু লিখে রাখি এখানে সমান্তরাল। এই সমান্তরাল কথাটা সবার জন্য সত্য, এরা সবাই হচ্ছে সমান্তরাল। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি এই দুইটা ভেক্টরের মান সমান কিনা, তুমি আমাকে আনসার দিবা যে ভাইয়া এই দুজনের মান সমান। ওকে ফাইন। যদি আমি তোমাকে এখানে জিজ্ঞেস করি মান সমান কিনা, তুমি আমাকে নিশ্চয়ই বলো ভাইয়া এদের মান সমান নয়, এদের মান হচ্ছে অসমান। এবার তোমাকে যদি প্রশ্ন করি ভাইয়া এদের মান কি, তুমি আমাকে বলবো যে ভাইয়া এদের মান হচ্ছে সমান। আর এদের মান কেমন? এদের মান হচ্ছে অসমান। আচ্ছা, ধৈর্য ধরো। এবার আসো ভাইয়া, আমি যদি তোমাকে প্রশ্ন করি এরা দুজন কি একই দিকে নাকি বিপরীত দিকে, তাহলে তুমি আমাকে কি অ্যান্সার দিবা? ভাইয়া এরা দুজন হচ্ছে একই দিকে। এরা দুজন কেমন? এরা দুজন হচ্ছে ভাইয়া একই দিকে। এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি এরা দুজন কেমন, তুমি আমাকে আনসার দিবে হচ্ছে ভাইয়া বিপরীত দিকে, বিপরীত দিকে। এবার যদি প্রশ্ন করি এরা কেমন, তাও তুমি আমাকে আনসার দিবে হচ্ছে ভাইয়া বিপরীত দিকে। এবার আসো, সহজ কথায় হচ্ছে তুমি একটু খেয়াল করে দেখো, যদি দুইটা ভেক্টরের মান সমান হয় আবার দিকও যদি একই হয়, তুমি বলো না ভেক্টরের বৈশিষ্ট্য কয়টা? দুইটা, একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার দিক। এখন তুমি দেখলে ভেক্টরের মানও সমান, দিকও একই, তাহলে এই দুইটা কি কোনো ভিন্ন ভেক্টর? অবশ্যই না। তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে কি ভেক্টর নামে রাখবো? আসলে সত্যিকার অর্থে এই দুইটা ভেক্টরকে আমি সমান ভেক্টর নামে রাখবো। কি নামে রাখবো? সমান ভেক্টর। এবার একটা জিনিস খেয়াল করো, এই দুইটা সমান ঠিক আছে, এই দুইটা সমান ঠিক আছে। এখন এই দুইটার দিকে তাকাও, এই দুইটাও কিন্তু সমান, কিন্তু পার্থক্য কোন জায়গায়? এই দুইটা একই দিকে, এই দুইটা হচ্ছে উল্টা দিকে। তাহলে সহজ ব্যাপারটা কি দেখো, দুইটা ভেক্টর মানও সেম, দিকেও একই দিকে, এটার নাম হচ্ছে সমান। মানও সেম, দিকও সেম। এখন যদি মান একই রেখে একটা ভেক্টরকে আমি উল্টাই দিই একটা এইদিকে আর একটা এইদিকে, তখন আমরা জাস্ট কি বলতে পারি, লাইক এরকম না, এই ভেক্টরটা এভাবে ছিল, তো তুমি জাস্ট এই ভেক্টরটাকে ঘুরাই দিলে যেমন হবে তেমনই তো হইলো। তাহলে একটা ভেক্টরকে যদি আমি ঘুরাই দিই, মানে উল্টা দিকে করে দিই, তাহলে কিন্তু তার মানটা ঠিক থাকে, কিন্তু দিকটা উল্টে যায়। এই ধরনের ভেক্টরকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর। এটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক ভেক্টর। তাহলে প্রথমে আশা করি এতটুকু তোমার ক্লিয়ার। সমান ভেক্টর মানে কি? কমন সেন্স। সমান মানে সব সমান, মানও সমান, দিকও সমান। কিন্তু দিকটা যদি সেম না হয়ে উল্টা হয়ে যায়, তখন তাকে আমি আর সমান না বলে ঋণাত্মক ভেক্টর বলবো। আর খুব গুরুত্ব দিয়ে মনে রাখবা, এটা মনে করে এ ভেক্টর, আমি যদি এ ভেক্টরটাকে ঘুরেই দিই, তখন যে ভেক্টরটা পাবো তার নাম হচ্ছে মাইনাস এ ভেক্টর। এর মানে একটা ভেক্টরকে যদি আমি ঠিক উল্টা দিকে ঘুরেই দিই, তাহলে আমরা তার ঋণাত্মক ভেক্টর পাবো। তাহলে কমন সেন্স দিয়ে নিশ্চয়ই এই দুটো জিনিস তুমি মনে রাখতে পারবা। কি মনে রাখতে পারবা? বেশ, সমান মানে সব সমান। কি সমান? মান সমান, দিক সমান। ঋণাত্মক মানে আমি জানি কি, উল্টাই দেওয়া। উল্টাই দেওয়া মানে কি, মান ঠিক রেখে দিক উল্টাই দেওয়া। তাহলে আশা করি তোমার আর ভুল হবে না। তাহলে সমান ভেক্টর কাকে বলে? দুইটি সমান্তরাল ভেক্টর যদি মান সমান হয়, দিকও একই দিকে হয়, তার নাম সমান ভেক্টর। এবার ভাইয়া তাহলে ঋণাত্মক ভেক্টর কি? দুইটি সমান্তরাল ভেক্টরের মান যদি সমান হয় কিন্তু দিক যদি বিপরীত হয়, তাকে ঋণাত্মক ভেক্টর কয়। এবার আসো ভাইয়া, এই দুইটা আর এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এই দুইটার ক্ষেত্রে মানও সমান, দিকও একই,
কিন্তু এই জায়গায় একটু খেয়াল করে দেখো তো, তারা একই দিকে কিন্তু মানগুলো সমান না। তাহলে যেহেতু তারা একই দিকে কিন্তু মান সমান না, একটা বড় একটা ছোট, কিন্তু একই দিকে, তো একই দিকে মানে আমি বলতে পারি না তারা ইজ লাইক একই ধরনের। এই একই ধরনের একই দিকে তাকায় আছে, ও যেদিকে তাকায় আছে ও সেম দিকে তাকায় আছে, এদেরকে আমরা বলি হচ্ছে ভাইয়া সদৃশ ভেক্টর। কি ভেক্টর? সদৃশ। তাহলে সদৃশ মানে কি? একই ধরনের, এর মানে একই মুখী, একই মুখী, একই মুখী, তার নাম হচ্ছে সদৃশ। তাহলে একই মুখী মানে সদৃশ, একই মুখী মানে একই দিকে তাকায় আছে, বাট এরা 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 কি নয়, মানটা সমান নয়, তাহলে এদের নাম কি? সদৃশ। এবার আসো, তাহলে বলো তো, যদি একই দিকে তা না তাকাই থেকে দুইজন দুই দিকে তাকায় থাকে, তখন কি তুমি তাকে সদৃশ বলবা? অবশ্যই তুমি তাকে বলবা বিসদৃশ। তাহলে আশা করি আমাদের ক্লিয়ার। এবার কেউ যদি প্রশ্ন করে সদৃশ ভেক্টর কাকে বলে, তাহলে দুইটি সমান্তরাল ভেক্টরের মান যদি অসমান হয়, দিক যদি একই দিকে হয়, তার নাম সদৃশ। এবার যদি বলি বিসদৃশ ভেক্টর কাকে বলে, দুইটি সমান্তরাল ভেক্টর তাদের মান অসমান এবং দিক বিপরীত, তাদেরকে আমরা বলি হচ্ছে বিসদৃশ ভেক্টর। আই থিঙ্ক এটা ক্লিয়ার। আমাদের অনেকেরই এই চারটার মধ্যে গোলমাল পাকায়, ওই জন্য আমি আমার মতো করে বুঝাইলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখো, তাহলে তুমি মনে রাখবা কিভাবে, দেখো তাহলে তুমি বাবা মনে রাখবা, বেশ সমান মানে সব সমান, মান সমান, দিক সমান। বিপরীত মানে হচ্ছে উল্টাই দিব, উল্টাই দিলে মান ঠিক থাকবে, দিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে সমান আর ঋণাত্মক ক্লিয়ার। এবার সদৃশ মানে কি? একই দিকে। একই দিকে মানে হচ্ছে দিক একই, মান একই না। বিসদৃশ মানে বিপরীত দিকে, বিপরীত দিকে মানে বিপরীত দিকে কিন্তু মান একই না। মানে অসমান মানের দুইটা ভেক্টর, একই দিকে মানে সদৃশ, বিপরীত দিকে মানে বিসদৃশ। আই থিঙ্ক এতটুকু তোমার ক্লিয়ার। এবং এর মাধ্যমে তুমি চারটা ডেফিনেশন পেয়ে গেছো, ডেফিনেশন তুমি এখন তোমার মতো করে লিখতে পারবা। তাহলে আমরা আরও খুবই ইম্পর্টেন্ট চারটা ভেক্টর জেনে গেলাম। একটা হচ্ছে সমান ভেক্টর, আরেকটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর, এরপর আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সদৃশ ভেক্টর, এরপর আমরা যেটা জানলাম সেটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তাহলে আমরা মোটামুটি এই চারটা ভেক্টর বিস্তারিত জানলাম। আশা করি এতটুকুতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন ঝামেলা সেটা না বাবা, ঝামেলা হচ্ছে অন্য জায়গায়। তোমাকে ঠিক সেম জিনিসগুলো আমরা একটু অন্যভাবে দিব। অন্যভাবে দিব মানে কি, বইতে জাস্ট এভাবে সংজ্ঞা আছে, কিন্তু পরীক্ষায় এভাবে সংজ্ঞার মাধ্যমে আসবে না। ভাইয়া পরীক্ষায় কীভাবে আসবে? আইয়ো, পরীক্ষায় যদি এখান থেকেও তোমার পরীক্ষা পেঁচাইতে পারে এমসিকিউতে প্রশ্ন করার সময়। সো আমরা দেখব পরীক্ষায় যদি এখান থেকে কোনো টিচার পেঁচাতে চায়, কেমন পেঁচাইতে পারে, প্যাঁচ আমরা দিয়ে রাখবো, তাহলে আর পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না। সো গাইস, এদিকে একটু খেয়াল করো। প্রথমত তোমাকে কিছু কথা বলে নিই। মনে করো এইদিকে একটা ভেক্টর লিখলা হচ্ছে এ ভেক্টর ইকুয়ালস টু, এদিকে লিখলা হচ্ছে -3b ভেক্টর। তোমাকে এই কথাটার, এই লাইনটার মিনিং বুঝতে হবে, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে। যদি তুমি বুঝো তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না। সবাই একটু এইদিকে তাকাও। আমি তোমাকে বললাম এ ভেক্টর সমান -3b ভেক্টর। প্রথমে জেনে রাখবা দুইটা ভেক্টর, এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাদেরকে আমি ইকুয়াল দিয়ে কম্পেয়ার করছি। দুইটা ভেক্টরকে ইকুয়াল দিয়ে কম্পেয়ার করা মানে হচ্ছে তারা সমান্তরাল। এর মানে দুইটা ভেক্টর যদি সমান্তরাল না হয়, তুমি ইকুয়াল দিয়ে তাদেরকে রিলেশনে আনতে পারবা না, অসম্ভব। তাহলে আমরা একটা কথা বলতে পারি, দুইটা ভেক্টরকে ইকুয়াল দিয়ে প্রকাশ করা মানে হচ্ছে তারা কেমন ভাইয়া? সমান্তরাল। নিজ দায়িত্বে বুঝে গেছি, তাহলে একটা বৈশিষ্ট্য পেয়ে গেছি সমান্তরাল। তাহলে সমান্তরাল মানে কিন্তু চারজন হওয়ার একটা প্রবাবিলিটি আছে। এবার আসো ভাইয়া, এখানে এ এর আগে কিচ্ছু নেই, বি এর আগে 3 আছে। আচ্ছা, বি এর আগে 3 দ্বারা তুমি কি কি বুঝতেছ? তুমি নিশ্চয়ই বুঝতেছ এ যা, এ বি যা, তাকে 3 গুণ করলে কি পাওয়া যাবে? এ পাওয়া যাবে। এর মানে এ হচ্ছে বি এর কয় গুণ ভাইয়া? 3 গুণ। এ হচ্ছে বি এর কয় গুণ? 3 গুণ। তাহলে এ হচ্ছে বি এর 3 গুণ। তাহলে এ বি এর 3 গুণ মানে বুঝতেছো না, বি যতটুকু এ হচ্ছে তার থেকে 3 গুণ লম্বা। তাহলে তোমার কি মনে হয় দুইটা কি মান সেম নাকি অসমান? অবশ্যই মানটা অসমান। এর মানে এই 3 দ্বারা আমরা বুঝাচ্ছি তাদের যে মান, এই মানটা অসমান। এবার আসো, এখানে কোনো কিছু না দিলে আমরা বুঝি প্লাস। প্লাস মানে হচ্ছে একই দিকে, আর মাইনাস মানে হচ্ছে বিপরীত দিকে। মাইনাস মানে হচ্ছে বিপরীত দিকে। এখন স্যার, আপনাকে আমি পরীক্ষায় প্রশ্ন করলাম, পড়াইছি তো এগুলা, পরীক্ষায় এখন প্রশ্ন করলাম এ ইকুয়ালস টু -3b হলে এ ও বি কোন ধরনের ভেক্টর? কমেন্টস করো। তাহলে এখন তুমি আমাকে বলো এ ও বি কোন ধরনের ভেক্টর বলবা তুমি? তাহলে অবভিয়াসলি আমি যদি বলি এ ও বি কোন ধরনের ভেক্টর বলবা, আমি দেখতেছি তারা সমান্তরাল, তাদের মানটা অসমান। মান অসমান হলে কিন্তু সদৃশ বা বিসদৃশ। আবার তারা কিন্তু বিপরীত দিকে, বিপরীত দিকে মানে বিসদৃশ। তাহলে তুমি এখান থেকে বুঝে গেলে এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তাহলে এবার যদি তোমাকে আমি দিই
মনে করো এক নাম্বার দিলাম হচ্ছে এ ভেক্টর ইকস টু 2b ভেক্টর, হ্যাঁ। 2 নাম্বার দিলাম হচ্ছে এ ভেক্টর ইকস টু হচ্ছে বি ভেক্টর। 3 নাম্বার দিলাম হচ্ছে এ ভেক্টর ইকস টু মাইনাস বি ভেক্টর। 4 নাম্বার দিলাম হচ্ছে এ ভেক্টর ইকস টু -4b ভেক্টর। অ্যান্ড তোমার কাজ হচ্ছে এই চারটার কোনটার কি নাম, সেই নামটা তুমি একটু আমাকে বলবা, ভিডিওটা পজ করে বলো। আমি ধরে নিচ্ছি তুমি ভিডিও পজ করে এখন আবার আমার কাছে হাজির হয়েছ, তো আসো আমি একটু বলে দিই। ইকুয়াল মানে সমান্তরাল, 2 আছে মানে হচ্ছে অসমান, আর যেহেতু প্লাস চিহ্ন আছে, কিছু নাই মানে প্লাস চিহ্ন, এর মানে একই দিকে, তাহলে একই দিকে মানে এটার নাম কি, সদৃশ। একইভাবে এখানে দেখো ইকুয়াল মানে সমান্তরাল, কোনো সহগ নাই মানে হচ্ছে মানও কি সমান, এর মান আর বি এর মান সমান। আবার প্লাস চিহ্ন মানে হচ্ছে একই দিকে মান সমান দিক সমান, এর মানে এর হচ্ছে কি ভেক্টর, সমান ভেক্টর। এবার এখানে আসো, আমাদের বিয়ের আগে কোনো সহগ নাই, ইকুয়াল মানে তো সমান্তরাল, বিয়ের আগে সহগ নাই মানে হচ্ছে আমাদের এ আর বি কেমন ভাইয়া, সমান, এবং মাইনাস চিহ্ন আছে মানে হচ্ছে বিপরীত, সমান কিন্তু বিপরীত, এর মানে কোন ভেক্টর, বিপরীত বা ঋণ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এবার আসি এখানে, এ হচ্ছে বি এর 4 গুণ, তারা সমান্তরাল, সামনে একটা মাইনাস আছে মানে দিক উল্টা, তাহলে আমি বর্তমানে যদি বলি কি, কোন ভেক্টর বলবো, বি সদৃশ ভেক্টর বলবো। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। এটা হচ্ছে কোন একটা ভেক্টর, খালি তুমি পড়লে হবে না, এভাবে তোমাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে, ইকুয়েশন দিয়ে প্রশ্ন করলে তোমাকে প্রপারলি আনসার দিতে হবে, যে বুঝতে হবে কোনটার মিনিংটা কি। তাহলে আমি আবার বলছি, ইকুয়াল দেখলে কি বুঝবো, ইকুয়াল দেখলে বুঝবো যে তারা সমান্তরাল। এরপর সহগ দেখলে কি বুঝবো, সহগ দেখলে বুঝবো যে তাদের যে মানগুলো কি নয় ভাইয়া, সমান নয়। আর 3 নাম্বার আমরা কি বললাম, 3 নাম্বার আমরা যেটা বললাম সেটা হচ্ছে কিছু না থাকা মানে, প্লাস চিহ্ন থাকা মানে হচ্ছে একই দিকে, আর যদি কোনো চিহ্ন থাকে তাহলে আমরা বুঝে নিব তারা একই দিকে না, তারা বিপরীত দিকে। এতটুকু হচ্ছে মেইন কথাবার্তা। আই থিঙ্ক এতটুকু তোমার ক্লিয়ার। এবার আসো ভাইয়া আর দুইটা ভেক্টর শিখাই, একটার নাম সমরেখ আর একটার নাম সমতলীয়। এখন নাম দেখেই বোঝা যায়, একটার নাম হচ্ছে সমরেখ, আরেকটার নাম হচ্ছে সমতলীয়। ক্লিয়ার করো, নাম দেখে বোঝা যায়, সম মানে হচ্ছে সমান বা একই, তলীয় মানে হচ্ছে তলে। এর মানে অনেকগুলো ভেক্টর যদি একই তলে থাকে তার নাম হচ্ছে সমতলীয় ভেক্টর। যেমন আমার এই যে বোর্ডটা, এই বোর্ডের মধ্যে অনেকগুলো ভেক্টর আছে, মনে করো এই বোর্ডের মধ্যে অনেকগুলো ভেক্টর আছে, একটা ভেক্টর এটা, আরেকটা ভেক্টর এটা, আরেকটা ভেক্টর এটা, কে কোন দিকে কার মান কত, ইট ডাজন্ট ম্যাটার। তোমাকে সমতলীয়ের মধ্যে কন্ডিশনটা কি, একই তলে হতে হবে, একই তলে হতে হবে, মান সমান নাকি দিক সমান নাকি এগুলো আমার দেখার কোনো দরকারই নেই, ইচ্ছা মতো হইতে পারে। তাহলে সমতলীয় মানে একই তলে। তাহলে দেখো এই জায়গায় যতগুলো ভেক্টর আছে এরা সবাই কি আমার এই বোর্ডের তলে আছে না, এর মানে এটার নাম হচ্ছে সমতলীয়। এবার আসো, মনে করো আমি একটা টেবিল আঁকলাম, এটা হচ্ছে মনে করো এটা টেবিল, এই যে টেবিলটা আমি এখানে আঁকলাম, দেখো এই টেবিলের মধ্যে আমি টেবিলের পৃষ্ঠে কিছু ভেক্টর রাখবো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে এরা সবাই কেমন ভেক্টর ভাইয়া, সমতলীয় ভেক্টর। তাহলে আমরা বুঝতে পারলাম ভাইয়া, তোমাকে যদি বলা হয় সমতলীয় ভেক্টর কাকে বলে, ভেরি সিম্পল, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে তাহলে ওই ভেক্টরগুলোকে সমতলীয় ভেক্টর বলা হয়। নাম থেকে বোঝা যাচ্ছে। এবার তুমি মারাটা খাবে এই জায়গায়, কেমনে, তোমার কাছে মনে হবে ভাইয়া সমান রেখায়, সমান রেখায় বা একই রেখায়, মনে হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় থাকে তাহলে তারা সমরেখ। এর মানে কি, এ মনে করো এটা একটা রেখা, এই রেখার উপর এই জায়গায় একটা ভেক্টর আছে, এই জায়গায় একটা ভেক্টর আছে, এই জায়গায় একটা ভেক্টর আছে। দেখো কে কীভাবে আছে এটা ম্যাটার করে না, কথা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটা ভেক্টরই কিন্তু একই রেখায় আছে, কে কোন দিকে আছে ইট ডাজন্ট ম্যাটার, কার মান কত এটাও ম্যাটার না। তাহলে একই রেখায় আছে মানে হচ্ছে সমরেখ। কিন্তু আমরা সবাই যে ভুলটা করি, দেখো শুধুমাত্র একই রেখায় থাকলে সমরেখ না, একই রেখায় থাকলেও সমরেখ, আবার তারা যদি সমান্তরালে থাকে সেটার নামও কিন্তু সমরেখ। যেমন মনে করো এবার আমি এরকম এটা একটা রেখা, এখন এই রেখা সমান্তরাল, এটা যদি এ ভেক্টর হয়,
এটা মনে করো হচ্ছে আমাদের ডি ভেক্টর। তাহলে এ এবং ডি ভেক্টর একই রেখা না, কিন্তু সমান্তরালে, তো এই সমান্তরাল মানে হচ্ছে সমরেখ। আবার একইভাবে মনে করো এটা এ ভেক্টর, এটা ই ভেক্টর। এ ভেক্টর এবং ই ভেক্টর একই রেখা না, কিন্তু সমান্তরালে, তো সমান্তরালে মানে হচ্ছে সমরেখ। তাহলে মনে রাখবা সমতলীয় মানে হচ্ছে একই তলে, আর সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে একই রেখায় অথবা সমান্তরালে। আবারও বলছি, সমরেখ মানে কি? একই রেখায় বা সমান্তরালে। এটা আমরা অনেকে ভুল করি। তাহলে একই রেখায় থাকলেও সমরেখ, সমান্তরালে থাকলেও সমরেখ। বলা এতটুকু বুঝছি কিনা? আবারও বলছি, একই রেখায় থাকলেও সমরেখ, সমান্তরালে থাকলেও সমরেখ। এই জিনিসটা তোমাকে একেবারে 100% ক্লিয়ার হতে হবে। তাহলে আমরা আরও দুইটা ভেক্টর জেনে গেলাম, সমরেখ এবং সমতলীয় ভেক্টর। এবার বাবুরা আইয়ো তোমাদেরকে বোরিং ক্লাসের নেক্সট ডেফিনিশনে নিয়ে যাই। আমাদের নেক্সট ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে শূন্য ভেক্টর এবং সঠিক ভেক্টর। এখন আসি ভাইয়া, তাহলে প্রশ্ন থেকে বুঝি শূন্য আর সঠিক। প্রথমত আসি হচ্ছে শূন্য। শূন্য মানে কি ভাইয়া? যার মান শূন্য তার নাম শূন্য ভেক্টর। তাহলে একটু করে আমরা পড়বো একক ভেক্টর। তাহলে তোমরা বলো তো একক ভেক্টর মানে কি? যার মান এক তার নাম একক ভেক্টর। তাহলে ভেরি সিম্পল, যে ভেক্টরের মান শূন্য তার নাম শূন্য ভেক্টর, আর যে ভেক্টরের মান এক একক তার নাম একক ভেক্টর। এবার একটু খেয়াল করো, তাহলে একটু সবাই এদিকে মনোযোগ দাও। আমার কাছে একটা ভেক্টর আছে, তাহলে বলো তো এই ভেক্টরটা কি শূন্য ভেক্টর? উত্তর হচ্ছে না। কেন না? কারণ আমরা জানি শূন্য ভেক্টর তাকে বলে যে ভেক্টরের মান শূন্য। এটার মান তো শূন্য না, এটার একটা মান আছে। সো আমি এখন এই ভেক্টরটা ছোটো করে ফেললাম। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, এবার আমাকে বলো যে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি শূন্য ভেক্টর কিনা? তখন তুমি আমাকে আনসার দিবা না ভাই এবারও শূন্য না। এবার আমি বললাম যে বলো এবার শূন্য কিনা, তুমি আমাকে আনসার দিবে এবারও শূন্য না। তোমাকে আমি বললাম এবার শূন্য কিনা, তুমি বললে না ভাইয়া এবারে শূন্য না। এবার বললাম এবারে শূন্য কিনা, হ্যাঁ এবারে শূন্য। তাহলে ব্যাপারটা কি? শূন্য ভেক্টর মান হচ্ছে মান শূন্য, মান শূন্য মানে তো সে নাই, হাওয়া। তাহলে আসলে শূন্য ভেক্টরকে এখানে এঁকে দেখানো সম্ভব না। সো আমরা এঁকে দেখানো সম্ভব না, ওই কারণে বলি শূন্য ভেক্টরকে আমরা বিন্দুর সাথে কম্পেয়ার করি। আমরা বলি যে শূন্য ভেক্টর মান হচ্ছে সে একটা বিন্দুর মতো, যার কারণে তার কোনো মান নাই। বিন্দুর তো আমরা মান আছে বিবেচনা করি না। তাহলে শূন্য ভেক্টর মান হচ্ছে যে ভেক্টরের মান শূন্য। এখন ঝামেলাটা সেখানে না, ঝামেলাটা হচ্ছে এই শূন্য ভেক্টর যেহেতু আমি দেখতে পাচ্ছি না, ওর তো কোনো অস্তিত্বই নেই, তাহলে কি তুমি তার কোনো দিক নির্ণয় করতে পারবা? অবশ্যই না। ভেক্টর মানে তো তার দিক থাকবে, কিন্তু শূন্য ভেক্টরের তো মান নাই, ভালো কথা। এখন দিকটা আমি কোত্থেকে নির্ণয় করব? আমি বললাম যে তুমি আমার দিক নির্ণয় করো, করো করো না, আমি কোন দিকে বলো? বলতে পারছো? পারছো না, কারণ আমি নাই তো, আমি নাই তো। আমি থাকলেই তো তুমি আমার দিক নির্ণয় করতে পারবা। তাহলে ব্যাপারটা হচ্ছে এমন, যে নাই তার দিক আমি কোত্থেকে নির্ণয় করব? তাহলে সহজ কথা, শূন্য ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার মান শূন্য। মান শূন্য মানে হচ্ছে মান নাই, এবং যার দিক নাই। ওই জন্য পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পরীক্ষা আসে। নর্মালি ভেক্টর মানে তার মানও থাকবে, দিকও থাকবে, কিন্তু একজন আছে ব্যতিক্রম, শূন্য ভেক্টর, যেই ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই। পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই? উত্তর হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। আবারও বলছি, শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে যে ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই তার না, সেটা হচ্ছে আসলে শূন্য ভেক্টর। তাহলে পরীক্ষা যদি বলে শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য তার নাম হচ্ছে শূন্য ভেক্টর। যদি বলে কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই, উত্তর হচ্ছে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। এখন তোমরা আমাকে প্রশ্ন করে বোঝো ভাইয়া, অনেকে সামনে তাকায় তাকায় বলতেছে প্রশ্ন করতে পারছি না ভাইয়া, শূন্য ভেক্টরের কোনো মানও নাই, দিকও নাই, তো ওই হারামজাদারে আমরা আনি লাভটা কি? এটার আমি পড়ি লাভ কি? হ্যাঁ, দরকার আছে। দরকারটা কোন জায়গায় দেখো, আমি যদি বলি কোনো একটা বস্তু মনে করো এখানে আছে, তার উপর আমি এদিকে 10 নিউটন বল প্রয়োগ করলাম, বলো 10 নিউটন বল প্রয়োগ করলাম, এটা একটা ভেক্টর রাশি না? অবশ্যই ভেক্টর রাশি। আবার আমি এই দিকে 10 নিউটন বল প্রয়োগ করলাম, এটাও একটা ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশির মাধ্যমে নতুন করে যেটা পাবো সেটা একটা ভেক্টর রাশি। এখন এই 10 মিলে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে না? এখন এই 10 নিউটন আর 10 নিউটন মিলে আমি 0 নিউটন পাইছি বলের মান। তাহলে যেহেতু আমি বল এবং বল থেকে বলের মান পাইছি, তাহলে বল একটা ভেক্টর, বল একটা ভেক্টর, তাদের মধ্যে থেকে যে মানটা পাইছি সেটা একটা বল, সেটা একটা ভেক্টর। এখন এই ভেক্টরটার তো আসলে কোনো মান নাই। আসলে ব্যাপারটা হচ্ছে এমন,
সাম্যাবস্থা বোঝানোর জন্য সাধারণত আমাদের এই শূন্য ভেক্টরটা নিয়ে আসা হয়। পদার্থবিজ্ঞানে এরকম অনেক জায়গা থাকে যেখানে একাধিক ভেক্টর পরস্পর রিমুভ হয়ে যায়, যার কারণে কোনো কিছুই থাকে না। এই কোনো কিছু যে নাই এটা বোঝানোর জন্য আমি একজনকে চাই, তার নাম আমরা বলেছি শূন্য ভাই। তাহলে মনে রাখবা শূন্য ভেক্টরেরও গুরুত্ব আছে। এখন আসি সঠিক ভেক্টর। দেখে মনে হচ্ছে না দুর্মিয়া ভেক্টর মানে মান আছে, দিক আছে, শূন্য ভেক্টর মানও নাই, দিকও নাই, তো এই ভেক্টরটাকে আমি ভেক্টর বলতে আমার কেমন জানি লাগছে না। সব বিজ্ঞানীরা বললো অসুবিধা নেই, মনে করো এটা ভুল, তাহলে এটা ছাড়া বাকি সবাই সঠিক। এর মানে যেই ভেক্টরের মান শূন্য নয় তার নাম সঠিক ভেক্টর। তাহলে সঠিক ভেক্টর কাকে বলে? মান শূন্য নয় এমন যে কোনো ভেক্টরকে আমরা বলি সঠিক ভেক্টর। তাহলে মান শূন্য হলে তার নাম শূন্য ভেক্টর, মান শূন্য না হলে তার নাম সঠিক ভেক্টর। আই থিঙ্ক এটাও তোমাদের ক্লিয়ার। এবার আসো ভাইয়া, আমরা তো গেলাম কিছুটা দূরে, শূন্য ভেক্টর পাইলাম, সঠিক ভেক্টরও পাইলাম। এখন আমরা আরেকটা ভেক্টর খুব ভালো করে পড়ব, যেটা আমাদের পদে পদে কাজে লাগবে। তার নাম হচ্ছে ভাইয়া একক ভেক্টর। এই একক ভেক্টরটা তোমাকে মারাত্মক লেভেলের ভালো করে পড়তে হবে, একক ভেক্টরটা। সো আসো ভাইয়া, আমরা একক ভেক্টর নিয়ে কথা বলা শুরু করি। আসো, প্রথমত আসি, নাম দেখে বুঝে যাচ্ছে একক ভেক্টর। তাহলে নাম দেখে বুঝে যাচ্ছে একক ভেক্টর কাকে বলে? যেই ভেক্টরের মান এক একক। তাহলে যেই ভেক্টরের মান এক একক তাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। তাহলে ভাই একক ভেক্টর কাকে বলে? যেই ভেক্টরের মান এক একক তার নাম একক ভেক্টর। আচ্ছা, ভালো কথা। এখন এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করতে হবে, সবাই মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে থাকো, সবাই খুব ভালো করে খেয়াল করবা। মনে করো ভাইয়া, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এতটুকু দৈর্ঘ্যকে আমি বলছি এক, মানে এটাকে আমি একে ধরে নিচ্ছি, এক একক। তাহলে এটাকে যদি আমি কোনো ভেক্টর কল্পনা করি, এই ভেক্টরটার নাম হচ্ছে একক ভেক্টর। কি বললাম? এটাকে যদি আমি কোনো ভেক্টর কল্পনা করি, এই ভেক্টরের নাম কি ভাইয়া? একক ভেক্টর। খুব ভালো করে বুঝিও। তাহলে যেই ভেক্টরের মান এক তার নাম হচ্ছে একক ভেক্টর। আশা করি প্রথমে এতটুকু বুঝলাম, যেই ভেক্টরের মান এক তার নাম হচ্ছে একক ভেক্টর। কিন্তু ঝামেলা সেটা না। প্রশ্ন হচ্ছে ভাইয়া, দুনিয়াতে আমাদের যত ভেক্টর আছে সব ভেক্টর কি একক ভেক্টর? আরে না বাবা, ভেক্টর তো যে কোনো মানের হইতে পারে, একক হওয়া তো আর ম্যান্ডেটরি না। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই একক ভেক্টর নিয়ে আমরা এত কাহিনী কেন করছি? তার রিজন হচ্ছে, প্রথম কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, একক ভেক্টর যেটা আছে, এই একক ভেক্টরের সাহায্যে কি করা হয়? একক ভেক্টরের সাহায্যে দিক নির্ণয় করা হয়। একক ভেক্টরের সাহায্যে কি করা হয়? দিক নির্ণয় করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। কোন ভেক্টরের সাহায্যে দিক নির্ণয় করা হয়? একক ভেক্টরের সাহায্যে। মনে করো কোনো একটা ভেক্টর, তুমি জানো যে সে ভেক্টর, তার মানটা তুমি জানো, মান জানো, কিন্তু তার দিকটা তুমি জানো না। এই দিকটা তুমি জানতে চাও, তো কার সাহায্যে দিকটা বের করবা? যার সাহায্যে বের করবা তার নাম হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরটাকে আমরা দিক নির্দেশ করার জন্য ব্যবহার করি। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম আমি বলে ফেললাম। একক ভেক্টর আমরা কেন ব্যবহার করি? দিক নির্ণয় করার জন্য। এর মানে যেখানেই আমার দিক নির্ণয় করার দরকার হবে সেখানেই আমার একক ভেক্টর লাগবে। এর মানে আমি বুঝলাম, একক ভেক্টর দিয়ে যদি আমি দিক নির্ণয় করি, কার দিক নির্ণয় করব? যে কোনো ভেক্টরের। তাহলে যে কোনো ভেক্টরের একক ভেক্টর আমাকে বের করে দিতে জানতে হবে না? জি ভাইয়া, সেটাই বলছি। আসেন, মনে করো আমার কাছে এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা, এটার নাম হচ্ছে ভাইয়া এ ভেক্টর। এখন এই ভেক্টরের মান কত আমি একটু দেখি। এখান থেকে এক, দুই, তিন, চার। আমি ধরে নিলাম এ ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে 4 একক। এটা এক একক, এটা এক একক, এটা এক একক, এটা এক একক। তাহলে এ ভেক্টরের দৈর্ঘ্য 4 একক, মান হচ্ছে এ, এর মান হচ্ছে 4। এখন আমি বললাম যে আচ্ছা, তাহলে এ ভেক্টরটাকে কি তুমি একক ভেক্টর বলবা? উত্তর হচ্ছে না। কেন বলবো না? কারণ তার মান একক না, তো তার মান তো 4। কিন্তু ভাইয়া, আমি যদি তোমাকে এখন একটা প্রশ্ন করি, তুমি পুরা বাদ দাও, তুমি শুধুমাত্র এতটুকু অংশ নাও, এখন কি এটাকে একক ভেক্টর বলবা? উত্তর হচ্ছে হ্যাঁ। তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত নাও, এটাকে একক ভেক্টর বলবা? হ্যাঁ। তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত নাও, এটাকে একক ভেক্টর বলবা? হ্যাঁ। এবার তুমি এখান থেকে এই পর্যন্ত নাও, এটাকে একক ভেক্টর বলবা? হ্যাঁ। এর মানে আমি এই যে এ ভেক্টর,
এ ভেক্টরটা একক ভেক্টর না, কিন্তু এ ভেক্টরের ভিতরে আমি একক ভেক্টর কয়টা পাইছি? 4টা পাইছি না? মানে এ নামক একটা ভেক্টর, এই ভেক্টরের ভিতরে আমি 4টা একক ভেক্টর পাইছি। এবার একটু তোমাকে একটু বলি একক ভেক্টরটা কত বেশি গুরুত্বপূর্ণ সামনে টের পাবা। তবে আসল কাজ তো বলে দিছি, দিক নির্ণয় করা যার কাজ তাকে অনেক বেশি কাজে লাগবে। একক ভেক্টরটা এত বেশি কাজে লাগে, আমরা পদার্থবিজ্ঞানে একক ভেক্টরকে, নর্মালি ভেক্টরকে প্রকাশ করার জন্য চিহ্ন আছে তোমরা জানো। এখন কোনো একটা জিনিস একক ভেক্টর এটা বোঝানোর জন্য আমরা যে কাজটা করি, নতুন আরেকটা চিহ্ন ব্যবহার করি যেটা শুধুমাত্র এককের জন্য দেওয়া হয়। কোন চিহ্ন? মনে করো এর উপরে ক্যাপ, এটাকে বলা হয় ক্যাপ চিহ্ন বা হেড চিহ্ন, বা বাংলায় বলা হয় টুপি চিহ্ন। এরকম কারো মাথার উপর যদি ক্যাপ লাগাই দাও, মনে রাখবে সে একক হয়ে যাবে। মাথার উপর ক্যাপ লাগাই দিলে সে কি হয়ে যাবে? একক হয়ে যাবে। মাথার উপর ক্যাপ লাগাই দিলে কি হয়ে যাবে? একক হয়ে যাবে। তাহলে কারো মাথার উপর যদি আমি ক্যাপ লাগাই দিই, তার নাম হচ্ছে একক ভেক্টর। মানে একক ভেক্টরটাকে যদি তুমি চিনো, মানে পরীক্ষায় যাতে তোমাকে বলা না লাগে, ভবিষ্যতে এত বেশি তোমাকে ব্যবহার করতে হবে একক ভেক্টর, তোমাকে কেউ বলবে না এটা একক ভেক্টর, কিন্তু তুমি অটোমেটিক বুঝে যাবে একক ভেক্টর। কি দেখে বুঝবা? ক্যাপ। মানে কোথাও ক্যাপ দেখলে তুমি বুঝে যাবে সেটা একক ভেক্টর। এখন তোমার মনে কয়েকটা প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, ভাইয়া বুঝলাম ক্যাপ দিলে একক ভেক্টর, আমি যদি এটাকে ক্যাপ না দিতাম তাহলে কি ভুল হইতো? ভুল হইতো না, ভুল হইতো না। কিন্তু তুমি ক্যাপ দিলে এটা একটু ক্লিয়ারলি ভিজিবল হয়। ওই যেরকম আমি বলেছিলাম, মনে করো আমি কি মানুষ নাকি পুরুষ? তুমি বলবা যে ভাই আপনি পুরুষ, তো আমি কি মানুষ না? আরে মেয়ে, পুরুষটাও তো মানুষ, তাই না? তাহলে আমি মানুষ, আমি পুরুষ, আমি মানুষ বললেও সঠিক, আমি পুরুষ বললেও সঠিক। কিন্তু তুমি যখন আমাকে মানুষ বলবা, তখন একটা ব্যাপার চলে আসবে, উনি তো মানুষ, এখন উনি পুরুষ মানুষ নাকি মহিলা মানুষ চেক করতে হবে। এখন কিন্তু তুমি যদি আমাকে ডিরেক্টলি বলে দাও যে ভাইয়া আপনি পুরুষ মানুষ, তাইলে কিন্তু তুমি আর চিন্তা করা লাগছে না। লাইক এরকম ভেক্টর চিহ্ন দিলে তুমি হয়তো চিন্তা করা লাগবে, কিন্তু একক ভেক্টর ক্যাপ চিহ্ন দিলে তখন তুমি ডাইরেক্ট বুঝে গেছো, না এটা একক ভেক্টর, আমি বুঝে গেছি। সো একক ভেক্টরটাকে ক্লিয়ারলি প্রকাশ করার জন্য আমরা এই ক্যাপ চিহ্নটা ব্যবহার করি। বাধ্যতামূলক না, বাট এটা হচ্ছে একটা এই যে ট্র্যাডিশনাল পদ্ধতি, সবাই ইউজ করে, আমরাও ইউজ করি, আর কাউকে বলা লাগে না, এটা দেখলেই সবাই বুঝে যায় এটা একটা একক ভেক্টর। এবার আসো ভাইয়া, তাহলে আমি বলতে পারি, তুমি আমাকে প্রশ্নের আনসার দাও তো, এটা যদি এ ভেক্টর হয়, এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ, এ ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ, এ ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ, এ ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ। এখন একটা ছোট্ট কথা চলে আসে, অনেকে আবার প্রশ্ন করে ভাইয়া আমাকে কি স্মল এই দিতে হবে? সাধারণত এটা সব বইতে দেয় এবং এটা দিতে দিতে ইউজ টু, কিন্তু আমি কোনো জায়গায় কোনো রেফারেন্স পাই না যে স্মল এ ব্যবহার করতে তুমি বাধ্য। সো ব্যাপারটা হচ্ছে এমন, এটা হচ্ছে এটা, এগুলো তো মনে করো প্রকাশ করার পদ্ধতি। সো এখানে আমার ঝামেলা হয় না, ক্যাপিটাল স্মল ইট ডাজেন্ট ম্যাটার। তবে আমাদের কনভেনশনাল বইগুলোতে স্মল লেটার ইউজ করে, দ্যাটস আমরা স্মল ইউজ করবো অলওয়েজ, হ্যাঁ। বাট এরকম কোনো বাধ্যবাধক কোনো জায়গায় লেখা নাই যে এটাকে স্মল এই দিতে হবে। সো আমরা স্মলই দিব, বাট জেনে রাখবা যে এটা ম্যান্ডেটরি না। তাহলে আমাকে বলো তো, এ ভেক্টরের মান 4 একক, এ ভেক্টরের ভিতর একক ভেক্টর আছে কয়টা? 4টা। তাহলে আমি কি করতে পারি? কি করলে আমার কি একক ভেক্টর 4টা দরকার নাকি একটা দরকার? একটা। তাহলে বলো তো কি করলে আমি একটা পাবো? অবশ্যই এ কে 4 ভাগ করে দিলে। এর মানে এ ভেক্টরটাকে যদি তুমি 4 ভাগ করে দাও, এ ভেক্টরের 4 ভাগের 1 ভাগ, তো আমি যদি এ ভেক্টরের 4 ভাগের 1 ভাগ নিই, মনে করো এটা নিলাম, তাহলে এটার নাম হচ্ছে এ ক্যাপ। এর মানে এটা হচ্ছে এ ভেক্টরের 4 ভাগের 1 ভাগ। তাহলে আমি কি বলতে পারি? এ ক্যাপ মানে কি? এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর যেটা ছিল তাকে আমি 4 দ্বারা ভাগ করছি, এ কে 4 দ্বারা ভাগ করলে এ ক্যাপ পেয়ে গেছি। আসলে তো আমি 4 দ্বারা ভাগ করছি কেন? কারণ এ এর মান 4, কিন্তু এ এর মান যদি 5 হইতো আমি কি 4 দ্বারা ভাগ করতাম? অবশ্যই না, আমি 5 দ্বারা ভাগ করতাম। এ এর মান 6 হলে 6 দ্বারা ভাগ করতাম, এ এর মান 7 হলে 7 দ্বারা ভাগ করতাম। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি এ ক্যাপ মানে হচ্ছে আসলে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এর মানে আমি এখান থেকে কী বুঝলাম? কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টর পাওয়ার জন্য কি করতে হয়? কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হয়। এটা আজকের পর থেকে তোমার জন্য সূত্র, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তাহলে এ ক্যাপ সমান কি লেখা যায়? এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। আবার বলছি, এ ক্যাপ সমান কি লেখা যায়? এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। একইভাবে বি ক্যাপ সমান কি লেখা যায়? বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান। এরকম আমরা যে কাজটা করতে পারি, অনেকভাবে একক ভেক্টর লিখতে পারি। এবার একটা জিনিস খেয়াল করো, এটাকে বজ্রগুণন করো। বজ্রগুণন করলে কি হবে? এ ভেক্টর সমান এ এর মান ইন্টু এ ক্যাপ।
এখন তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এর মান ইন্টু এ ক্যাপ দেখলা, এখানে আসলে কি বোঝাচ্ছি দেখো, এখানে আমি যেটা বোঝাচ্ছি কোনো একক ভেক্টরকে কোনো ভেক্টরের মান দ্বারা গুণ করলে আসল ভেক্টরটা পাওয়া যায়। একক ভেক্টরকে মান দ্বারা গুণ করলে আসল ভেক্টর পাওয়া যায়। মনে করো কোনো একটা জায়গায় তুমি আসল ভেক্টরের মানটা জানো, ভেক্টরের দিক জানো না, মান জানো। তাহলে তুমি ভেক্টরের দিক জানো না, মান যেহেতু জানো, তাহলে তুমি যে কাজটা করবা, ভেক্টরের মানকে ওই ভেক্টরের জন্য যে একক ভেক্টর, সেই একক ভেক্টর দ্বারা গুণ করে দিবা। মনে করো তুমি একক ভেক্টরটা জানো, তাহলে তুমি একক ভেক্টর জানো, ভেক্টরের মানও জানো, কিন্তু আসলটা জানো না, তাহলে তুমি একক ভেক্টরকে মান দ্বারা গুণ করে দিলে আসল ভেক্টরটা পেয়ে যাবা। এবং এই কারণে আমরা বলেছিলাম একক ভেক্টর দিয়ে দিক নির্ণয় করা হয়। আমি মান জানতাম, দিক জানতাম না, কিন্তু একক ভেক্টর জানার কারণে আমি বর্তমানে ওই ভেক্টরটাকে পুরোপুরি জানি, মানে তার দিকও জানি। ওই কারণে একক ভেক্টর দিয়ে দিক নির্ণয় করা হয়। তাহলে আমরা কি বুঝলাম, একক ভেক্টর কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, আর একক ভেক্টরকে মান দ্বারা গুণ করলে আসল ভেক্টর পাওয়া যায়। তবে এখানে ছোট্ট একটা কন্ডিশন আছে। ভাই কী কন্ডিশন? দেখো ভাইয়া, তুমি আমাকে এখানে একটা প্রশ্নের আনসার দাও, নিচে যে এ আছে, এই যে নিচে এটা, এর মান 0 হলে তুমি কি জীবনেও এটা বের করতে পারবা? জীবনেও পারবা না। এর মানে আমি বুঝলাম এটা হতে হলে এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। এই নট ইকুয়ালস টু 0 মান হচ্ছে এ ভেক্টরের মান 0 হওয়া যাবে না। তাহলে এ ভেক্টরের মান যদি 0 হয়, তাহলে তার কি একক ভেক্টর বের করা যাবে? যাবে না। এর মানে আমরা কি বুঝলাম, এ ভেক্টরের মান 0 মানে কি, নিচে শূন্য ভেক্টর, তাহলে শূন্য ভেক্টরের কি কোনো একক ভেক্টর বের করা সম্ভব না? কেউ বলতে পারবা কেন সম্ভব না? শূন্য ভেক্টরের একক ভেক্টর বের করা যায় না কেন? তার রিজন হচ্ছে একক ভেক্টর দিয়ে আমরা দিক নির্ণয় করি, শূন্য ভেক্টর তো দিকই নাই, তো যার দিক নেই সেটা আমি কোত্থেকে নির্ণয় করব? তো সহজ কথা হচ্ছে, আসলে সত্যি কথা হচ্ছে শূন্য ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করা সম্ভব না। তাহলে কার নির্ণয় করা সম্ভব? সঠিক ভেক্টরের। এর মানে যে ভেক্টরের মান শূন্য নয় তার তুমি একক ভেক্টর বের করতে পারবা, অন্য কোনো ভেক্টর শূন্য হলে তার একক ভেক্টর বের করতে পারবা না। তাহলে এবার লাস্ট আর একটা কথা বলি, আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি, বলো তো এখানে এ ভেক্টরের দিক কোন দিকে? ডান দিকে। আচ্ছা, এর একক ভেক্টরের দিক কোন দিকে? ডান দিকে। এর মানে আমি কি বুঝলাম, কোনো একটা ভেক্টরের দিক যেদিকে, তার একক ভেক্টরের দিকও সেই দিকে। এই কারণে আমরা বলেছি একক ভেক্টরের সাহায্যে দিক নির্ণয় করা যায়। তুমি একক ভেক্টরকে জানো মানে তুমি আসলে তার দিকটা জানো। একক ভেক্টর মানেই তো আমরা তার দিক জানি, তাহলে একক ভেক্টরের দিক যেদিকে, মূল ভেক্টরের দিকও সেই দিকে। তাহলে আমরা ওভারঅল যদি তোমাদেরকে সামারি করি, এবার একটা একটা প্রশ্ন করি, দেখি তোমরা পারো কি না। এই যে আমি বলার আগে তুমি একটু স্কিপ করে চিন্তা করবা। এটা বোর্ড পরীক্ষা আসছিল, বলা হচ্ছে কোনো একটি ভেক্টর এবং ওই ভেক্টরের একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? কোনো একটি ভেক্টর এবং ওই ভেক্টরের একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? উত্তর হচ্ছে 0 ডিগ্রি। কারণ এই ভেক্টর যেদিকে, তার একক ভেক্টরও সেই দিকে, দুনিয়ার সকল ভেক্টর যেদিকে, তার একক ভেক্টরও সেই দিকে। এর মানে মধ্যবর্তী কোণের মানটা ভাইয়া কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে আমরা ওভারঅল সামারি কি বুঝলাম? একক ভেক্টর, একক ভেক্টর কাকে বলে? যেই ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। এবার একক ভেক্টর কেন ব্যবহার করা হয়? একক ভেক্টর দিক নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। একক ভেক্টরের দিক কোন দিকে? কোন একটা ভেক্টর যেই দিকে, একক ভেক্টরের দিকও সেই দিকে। একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। সকল ভেক্টরের কি একক ভেক্টর বের করা যায় না? কার একক ভেক্টর বের করা যায় না? শূন্য ভেক্টরের। কার যায়? সঠিক ভেক্টরের। শূন্য মানে কি? যার মান শূন্য। আর সঠিক ভেক্টর মানে কি? যার মান শূন্য নয়। এবার অনেকে একটু প্রশ্ন করতে পারো, ভাইয়া এ এর মান 4 বলে আপনি 4 দ্বারা ভাগ করছেন, এ এর মান যদি 4.2 হইতো, তো 4.2 হলে 4.2 দ্বারা ভাগ করবা। ওটা তো কমন সেন্স। মানে কোন একটা ভেক্টরের মান যত সেটা দ্বারা ভাগ করলে তুমি 1 পাবা, সোজা কথা। ভেক্টরের মান 5, তাহলে 5 দ্বারা ভাগ করলে তো 1 পাবা। ভেক্টরের মান 4.5, তাহলে 4.5 দ্বারা ভাগ করলে তো তুমি 4.5 কাটাকাটি করে 1 পাবা। তাহলে সোজা কথা, কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে তুমি একক ভেক্টর পেয়ে যাবা। তাহলে এটা গেল হচ্ছে একক ভেক্টর। তবে ভবিষ্যতে আমরা এই একক ভেক্টরটা আরও প্রচুর আলোচনা করব। প্রচুর মানে হচ্ছে প্রচুর। এই একক ভেক্টর নিয়ে আমাদেরকে অনেক কথা বলতে হবে। যে কোনো টপিক্সে আমরা গেলে দুমদাম করে দেখবা যে একক ভেক্টর হাজির। সো একক ভেক্টরকে তুমি সব সময়ের জন্য খুব ভালো করে জেনে রাখতে হবে। এবার আসো ভাইয়া, আমরা আরেকটু সামনের দিকে যাই। আরেকটু যদি সামনের দিকে যাই, আমরা পাবো হচ্ছে এবার আয়ত একক ভেক্টর। অলরেডি একক ভেক্টর পড়ে ফেলেছি। এবার আমাদের নতুন আরেকটা ভেক্টর পড়বো, তার নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া, একক ভেক্টর বুঝলাম, আয়ত একক ভেক্টরটা কি? তাহলে নাম দেখে বোঝা যাবে, আয়ত
একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। সো তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো, প্রসঙ্গ কাঠামো তো আমরা সবাই চিনি, এক্স ওয়াই জেড। মনে করো আমার কাছে তিনটা অক্ষ আছে, এটার নাম হচ্ছে এক্স অক্ষ, এটার নাম হচ্ছে ওয়াই অক্ষ, এটার নাম হচ্ছে জেড অক্ষ। তোমরা খুব ভালো করেই জানো তিনটা অক্ষ কিন্তু এভাবে থাকে, হ্যাঁ। এই যে এই অক্ষের সাথে এই অক্ষ 90 ডিগ্রি, এটার সাথে এটা 90, এটার সাথে এটা 90, এর মানে সবগুলো অক্ষ সবার সাথে 90 ডিগ্রি কোণে থাকে। তো আমরা তো বোর্ডে তো আর তোমাকে এটা এঁকে দেখাইতে পারবো না। সো আমরা বোর্ডে একটু নর্মাল ওয়েতে আঁকি, যে মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। জেড অক্ষ তো আর এখান থেকে টাইনা বের করতে পারবো না, আমরা একটু 3 ডাইমেনশনাল ওয়েতে আঁকলাম, এটা হচ্ছে জেড অক্ষ। অনেকজনকে আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া এই কোণটা কত, একবারে মুখস্থ বলে যে 90 ডিগ্রি থেকে বেশি। মানে এটা তো 90 ডিগ্রি থেকে বেশি না, 90 ডিগ্রি, কারণ এই লাইনটা তো প্রকৃতপক্ষে এভাবে আছে। আমরা 3 ডাইমেনশনাল আঁকার জন্য একটু বাঁকা করে আঁকলাম, কারণ বোর্ডের মধ্যে তো আর এভাবে দেখানো সম্ভব না। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখো বিজ্ঞানীরা যে কাজটা করেছে, তারা কি করলো, তারা করছে কি, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, এটাকে একটা নির্দিষ্ট নাম দিয়ে দিয়েছে। কি নাম দিয়েছে? তাকে নাম দিয়েছে হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একটা একক ভেক্টর, তাকে নাম দিয়েছে জে ক্যাপ। জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর, তাকে নাম দিয়েছে কে ক্যাপ। এগুলো ফিক্সড, নির্ধারিত। মানে আজকের পর থেকে তোমাকে যদি আমি কোথাও আই ক্যাপ লিখে দিই, তুমি একবারে নির্দ্বিধায় ক্যাপ দেখে বুঝছো একক ভেক্টর, আর আই দেখে বুঝছো হচ্ছে এটা এক্স অক্ষের দিকে একক ভেক্টর, অন্য কোনো দিকে হবে না। এই এক্স অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা আই দ্বারাই প্রকাশ করি, আই ক্যাপ। ওয়াই অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা জে ক্যাপ দ্বারাই প্রকাশ করব, জেড অক্ষের দিকে একক ভেক্টরকে কে ক্যাপ দ্বারাই প্রকাশ করব। অনেকে একটা প্রশ্ন করে মাঝে মধ্যে, ভাইয়া আই যে কে কেন, অন্য কোনো কিছু নয় কেন? এখানে মেন ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে হিস্টোরিক্যাল। এখানে আসলে এই কনসেপ্টটা আসছে হচ্ছে আসলে বিজ্ঞানী হ্যামিল্টন নামক একজন বিজ্ঞানীর একটা কনসেপ্ট আছে হায়ার লেভেলের, ওই কনসেপ্ট থেকে। সো উনি উনার যে অরিজিনাল কনসেপ্টটা দিয়েছিল, সেই জায়গায় আসলে আই জে কে এগুলো দ্বারা এক্স ওয়াই জেডকে ইন্ডিকেট করেছিল। দ্যাটস ওয়াই সেখান থেকে আসলে এটা কনভেনশনাল ওয়েতে আসছে। আয়ের যে আই দিয়ে কোনো মিনিং আছে ব্যাপারটা এরকম না। মানে এটা হচ্ছে ওই হ্যামিল্টন যেহেতু ইউজ করছিল, হ্যামিল্টনের ওইখান থেকে এটা আসছে, ওই কারণে এটা সবাই ইউজ করতে করতে ইউজ টু। এখন আজকের দিনে এসে তুমি এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে জে ক্যাপ বলতে পারবা না। তোমাকে এক্স অক্ষেরটাকে আই ক্যাপই বলতে হবে, ওয়াই অক্ষেরটাকে জে ক্যাপই বলতে হবে, জেড অক্ষেরটাকে কে ক্যাপই বলতে হবে। বলো ঘটনা বুঝছি কিনা? তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের নাম ফিক্সড আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরের নাম ফিক্সড জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টরের নাম ফিক্সড কে ক্যাপ। এই এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর যে কে ক্যাপ, এই একক ভেক্টরগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর কারা? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। পরীক্ষার সংজ্ঞা আসলো, কিভাবে লিখবা? ভেরি সিম্পল। প্রসঙ্গ, এই তুমি এভাবে লিখবা, প্রসঙ্গ কাঠামোর এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপকে আয়ত একক ভেক্টর বলে। এর মানে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আয়ত একক ভেক্টর বলি। এখন তোমাকে এটা দিয়ে আমি একটু এক্সাম্পল দিব বা একটু হালকা অ্যানালাইসিস করব, তবে আমরা সুবিধার জন্য জেড অক্ষটাকে মুছে দিচ্ছি। দ্বিমাত্রিক বুঝাইতে সুবিধা, ত্রিমাত্রিকটা আমরা অনুভব করে নিব। তাহলে মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন একটু ভালো করে খেয়াল করো, এটা যদি ভাইয়া এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এখন আমি তোমাকে একটা কাজ করি। কি কাজ? আমি তোমাকে একটা ভেক্টর দিলাম, এই যে এই ভেক্টরটা, এটার নাম হচ্ছে ভাইয়া এ ভেক্টর। মান কত? 1 2 3 একক। এ ভেক্টরের মান হচ্ছে 3 একক। আমি এখন তোমারে বললাম যে এ ভেক্টরটাকে আমাকে লিখে দেখাও। আর তুমি আমাকে বলো তো, এ ভেক্টর কি তুমি জানো? জানো না। তুমি কি জানো? এ ভেক্টরের মান জানো, এবং মানের পাশাপাশি তুমি আরেকটা জিনিস জানো, কি বলো তো? একক ভেক্টর। কেমনে জানো? এই তো এক্স অক্ষের দিকে আছে, এক্স অক্ষের দিকে একক ভেক্টর তো আমার মুখস্থ, আই ক্যাপ। তাহলে আমি কি জানি বলো তো? আসল ভেক্টর জানি না, কিন্তু কি জানি? ভেক্টরের মান জানি, একক ভেক্টর জানি। তাহলে বলো তো আমি আসল ভেক্টর কেমনে বের করব? অলরেডি একটু আগে বলেছিলাম, একক ভেক্টর এবং মানকে আমরা যদি গুণ করে দিই, যেটা পাবো সেটা হচ্ছে আসল ভেক্টর। তাহলে বলো তো একক ভেক্টর হচ্ছে এ ভেক্টর সমান, আসল ভেক্টর হচ্ছে এ ভেক্টর সমান মান হচ্ছে 3 একক, এক্স অক্ষের দিকে হচ্ছে আই ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। বলো বুঝছি কিনা? এখন যদি আমি তোমাকে বলি একটা ভেক্টর নিলাম, ওই ভেক্টরের নাম দিচ্ছে হচ্ছে মনে করো ভাইয়া বি ভেক্টর। তাহলে একটু খেয়াল করো, আমি একটা ভেক্টর দিলাম, এই যে আরেকটা ভেক্টর দিলাম, এটার নাম হচ্ছে বি ভেক্টর, এবং এই বি ভেক্টরের যে মানটা, এটা মনে করো 4।
এখন আমি তোমাকে বললাম যে এই বি ভেক্টরটা তুমি বলো কি কি বলবা, তাহলে তোমরা একটু বলো, আমি একটু থামি, যে তোমরা ফস করে বলো যে বি ভেক্টরকে তুমি কিভাবে লিখবা। এবার আসো আমি লেখা শুরু করি। বি ভেক্টরটাকে আমরা লিখবো হচ্ছে এভাবে, বি ভেক্টরের মান কত একক ভাইয়া? 4 একক। এটা কোন অক্ষের দিকে? ওয়াই অক্ষের দিকে, মান হচ্ছে জে ক্যাপ। এবং মনে রাখতে হবে ভেক্টরের দিক যদি উল্টে যায় সামনে একটা কি চিহ্ন দিতে হয়? মাইনাস চিহ্ন দিতে হয়। এখন আমাকে বলো তো এটা কি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে? না, ঋণাত্মক দিকে। দেখো দিকটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হওয়ার কারণে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এবার তাহলে তুমি আমাকে বলো তো, আমি যদি বলি এটা সি ভেক্টর সমান -7 কে ক্যাপ, এটা দ্বারা তুমি কি বুঝছো বলো তো? এটা দ্বারা আমি বুঝতে পারবো এটা হচ্ছে কে ক্যাপ দ্বারা বুঝলাম জেড অক্ষের দিকে, মাইনাস দ্বারা বুঝলাম সে জেড অক্ষের ঋণাত্মক দিকে, 7 দ্বারা বুঝলাম ওই ভেক্টরের মান হচ্ছে 7। তাহলে দেখো ইকুয়েশন কথা বলে, শুধু কথাটা বলাতে জানতে হয়। তাহলে আমাদেরকে আজকে থেকে এভাবে যদি কেউ বলে, আই থিঙ্ক আমাদের আর কোনো অসুবিধা হবে না যে কোনটার মিনিংটা কি। আশা করি এতটুকু বুঝতে পারছি। এটা হচ্ছে আয়ত একক ভেক্টর অ্যান্ড আজকের জন্য লাস্ট বিপ্রতীপ ভেক্টর। ভাইয়া আসো এবার তোমাকে আমরা বলি বিপ্রতীপ ভেক্টর জিনিসটা কি। এটা খুবই সিম্পল 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 একটা ভেক্টর, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমরা বিপ্রতীপ ভেক্টরটা কি এবং বিপ্রতীপ ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করবে একটু খেয়াল করি। বিপ্রতীপ ভেক্টর, তাহলে বিপ্রতীপ ভেক্টরটা কি দেখো, মনে করো কোন একটা ভেক্টর, এই ভেক্টরের মানটাকে তুমি ঠিক রাখলা। এই মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরের নাম হচ্ছে এ ভেক্টর, হ্যাঁ। তো সে ফর এক্সাম্পল এ ভেক্টরের মানটা কত? মনে করো আমি ধরলাম যে এ ভেক্টরের মানটা হচ্ছে 2। এখন আমি কি করলাম, এ ভেক্টরটাকে ঠিক রেখে, দিক ঠিক রেখে তার মানটাকে উল্টাই দিলাম। আচ্ছা বলো তো এর মান কত? 2। তাহলে এর মান যদি 2 হয়, 2কে উল্টে দিলে কি হয়? 1/2 মান হচ্ছে 0.5। এখন যদি আমি একটা ভেক্টর নিই, মনে করো আমি এই ভেক্টরটা নিলাম যেটা হচ্ছে এর সমান্তরাল, এটার মান ছিল 2 আর এটার মান হচ্ছে হাফ, কিন্তু দিকে কোনো হেরফের হয় নাই, আগে যেদিকে এখনও সেই দিকে। তাহলে এই দুইটা ভেক্টরকে একটাকে আরেকটার বিপ্রতীপ ভেক্টর বলা হয়। তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। মনে করো এ ভেক্টর সমান হচ্ছে 3 i ক্যাপ, তাহলে বি ভেক্টর সমান হচ্ছে মনে করো 1/3 i ক্যাপ। তাহলে খেয়াল করো আই ক্যাপ জায়গা মতো আছে, এর মানে দিকের কোনো পরিবর্তন হয়নি, শুধু মানটা 1/, হয়ে গেছে। এর মানে কোনো একটা ভেক্টর দিক ঠিক রেখে তার মানটা যদি উল্টে যায়, 1/, হয়ে যায়, ইনভার্স হয়ে যায়, তখন তাকে আমরা বলি বিপ্রতীপ ভেক্টর। এটা প্রচুর পরীক্ষা আসে এমসিকিউতে যে কোনটি বিপ্রতীপ ভেক্টরের উদাহরণ। তাহলে আমি যদি তোমাকে এখন বলি, বলো এ ভেক্টর সমান হচ্ছে, মনে করো এ ভেক্টর সমান হচ্ছে -2 i ক্যাপ। এবার বললাম যে বিপ্রতীপ ভেক্টর কী হবে? ভেরি সিম্পল। বিপ্রতীপ ভেক্টর মনে করো ভি, মাইনাস তো মাইনাস জায়গায় থেকে গেল, আই ক্যাপের জায়গায় থেকে গেল। অনেকে বলে কেন ভাই, মাইনাস দ্বারা তো উল্টা দিক বোঝায়, দিক। আই ক্যাপ দ্বারা দিক বোঝায়, দিক। দিক ঠিক থাকবে, শুধুমাত্র মানটা উল্টে যাবো 1/2। তাহলে ভেরি সিম্পল, তুমি যে কাজটা করবা, মান ঠিক রেখে, দিক ঠিক রেখে মানটাকে উল্টে দিলে তখন তুমি তাকে কী নামে ডাকবা ভাইয়া? বিপ্রতীপ ভেক্টর। তাহলে এবার তুমি একটু সামারি করো আজকের ক্লাসে তুমি আমার সাথে যা যা শিখলা। তো আজকের ক্লাসে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন মানে কি? যেই ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো নির্ধারণ করা যায়, সুনির্দিষ্ট না, তার নাম হচ্ছে স্বাধীন। আর যেটা সুনির্দিষ্ট তার নাম হচ্ছে কি? সীমাবদ্ধ। 2 নাম্বার, 4টা একসাথে শিখেছিলাম যে আমাদের সবগুলোই সমান্তরাল, সদৃশ বিসদৃশ সমান সমান্তরাল। আমরা মনে রেখেছিলাম এভাবে, মানও সমান দিকও সমান, মান হচ্ছে সমান, আর মান সেম দিকটা উল্টে দিলাম, তার নাম হচ্ছে বিপরীত ভেক্টর। এবার একই দিকে মানে সদৃশ, বিপরীত দিকে মানে বিসদৃশ, সদৃশ বিসদৃশের মানটা সেম হয় না। এবার ইকুয়েশন থেকে বোঝার উপায় কি? ইকুয়াল দেখলে বুঝে নিব সমান্তরাল, কারো সহগ থাকলে বুঝে নিব অসমান, মাইনাস চিহ্ন দেখলে বুঝে নিব দিক উল্টা, মাইনাস চিহ্ন না থাকলে একই দিকে। এবার আমরা পড়েছিলাম হচ্ছে এরপরে সমরেখ এবং সমতলীয়। সমতলীয় মানে হচ্ছে একই তলে অবস্থান করে, কিন্তু সমরেখ মানে শুধু একই রেখায় না, একই রেখায় থাকলেও সমরেখ, একই রেখায় না থেকে সমান্তরালে থাকলেও সমরেখ। এরপর আমরা পড়েছিলাম শূন্য ভেক্টর এবং সঠিক ভেক্টর। শূন্য ভেক্টর মানে কি? যেই ভেক্টরের মান শূন্য, কিচ্ছু নেই, তার নাম হচ্ছে শূন্য ভেক্টর। এবং এটা এত ভয়াবহ অবস্থা, তার শুধু মান না, তার সুনির্দিষ্ট কোনো দিকও নেই। এই কারণে আমরা তাকে শূন্য ভেক্টর বলি এবং বলা হয় শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই। যার মান শূন্য নয়
তাকে আমরা বলি সঠিক ভেক্টর। যার মান এক একক তার নাম একক ভেক্টর। একক ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পেয়ে যাই এবং একক ভেক্টরের দিকটা হয় মূল ভেক্টরের দিকে। সেখান থেকে আমি আরেকটা জিনিস তোমাকে বলেছিলাম, কোন একটা ভেক্টর তুমি জানো না, তুমি তার মান জানো, তুমি তার একক ভেক্টর জানো, তাহলে একক ভেক্টরের সাথে মানটা গুণ করে দিলে আসল ভেক্টর পেয়ে যাবা। এরপর আমরা বলেছি আয়ত একক ভেক্টরে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের নাম হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। অ্যান্ড ফাইনালি বিপ্রতীপ ভেক্টর মানে হচ্ছে দিক একই রেখে মানটাকে শুধু উল্টাই দিবা, তাহলে তুমি বিপ্রতীপ ভেক্টর পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।